সবাইকে। তো আমরা মিসেলিনিয়াস মেন্স 2023 কে লক্ষ্য করে যে প্রস্তুতি করছি তার আজকে ডে 7 এ চলে এসেছি। ডে 6 এ কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে ইডিয়মিক যে এক্সপ্রেশন দিয়ে তোমাদের বাক্য গঠন করানো হবে। তো সেখানে কিন্তু সুমিত স্যার তোমাদের 50টা করে দিয়েছে। এইবার হচ্ছে আমাদের 51 থেকে 100টা, আরো 50টা এই 7 নম্বর ক্লাসে তোমরা কিন্তু পেতে চলেছো। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ভালো করে দেখবে এবং ক্লাস 6টা কেমন লেগেছে সেটাও তোমরা জানাবে। আর তোমরা বাক্য গঠন করতে পারছো কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দাদা তোমাদের ইডিয়মের থেকে হেল্প নিয়েছি, হেল্প নিয়ে বাক্য গঠন করতে পারছি। আজকে আরো 50টা তোমাদের জন্য স্যার নিয়ে এসছে, তো সেগুলো তোমরা ভালো করে গো থ্রু করো। 7 নম্বর ডে আমাদের রয়েছে। 8 নম্বর ডে আমি নেক্সট আমি তোমাদের 8 নম্বর ক্লাস যেটা থাকবে সেটাও কিন্তু আমি তোমাদের জেনারেল স্টাডিজের ওপর আবার নিয়ে আসবো। মানে জেনারেল স্টাডিজে 50, আবার 9-10 তোমাদের জেনারেল স্টাডিজ চলবে, 11 নম্বর আবার তোমাদের ইডিয়াম চলবে, এরপর তোমাদের বাংলা ব্যাকরণ চলবে, ইংলিশ ব্যাকরণ। মানে আমি চেষ্টা করব যে তোমাদের পেপার 1 এবং পেপার 2, পেপার 1, পেপার 2 এবং পেপার 3 তিনটে পেপার মিলিয়ে যে শর্ট কোশ্চেন পোর্শনটা আছে সেটা আমি মিক্স করে তোমাদের এই মিক্স আপ করে এখানে ক্লাসগুলো দেবো। তাহলে তোমাদের পুরো মানে হলিস্টিক অ্যাপ্রোচে তোমাদের কিন্তু এই প্রিপারেশনটা হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা ভালো করে ক্লাসটা দেখো। সুমিত স্যার তোমাদের জন্য ক্লাস নিয়ে এসছে 51 থেকে 100 পর্যন্ত। চলো ক্লাসটা ভালো করে দেখো। হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা দেখবো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ ফ্রেসেস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন, এটার সেট 2। আমরা এর আগে প্র্যাকটিস সেট 1 দেখেছি, আজকে আমরা প্র্যাকটিস সেট 2 দেখবো, সম্ভবত 17 নম্বর ক্লাস এটা। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এই ক্লাসে আমরা 51 to 100 দেখবো, টোটাল প্র্যাকটিস, তার বাংলা মিনিং, এই সব কিছুই দেখবো, যেহেতু এটা আমাদের সেট 2 হতে চলেছে। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো সেক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে সেভ ফর আ রেইনি ডে। সেভ ফর আ রেইনি ডের অর্থ হচ্ছে সেভ মানি ফর ফিউচার প্রবলেমস। অর্থাৎ রেইনি ডে মানে বৃষ্টির দিনের জন্য মানে সেভ করে রাখো, এরকম একটা প্রসঙ্গ। তো সেভ ফর আ রেইনি ডে কনসেপ্টে এসেছে হচ্ছে প্রাচীনকালের যে জায়গাগুলো ছিল। তোমরা যদি এখন একটু হিলস এরিয়াসে যাও, হিলস মানে পাহাড়, সেখানকার বৃষ্টি খুব ভয়ঙ্কর হয়। বা প্রচুর গ্রামগঞ্জে যদি এখনো আমরা যাই, সেখানে কিন্তু বর্ষার আগে মানুষ অনেক কিছু প্রিপারেশন নিয়ে রাখে। তো আসলেই কিন্তু যে সময়টা আমাদের দরকার, অর্থাৎ যখন এমার্জেন্সি, সেই এমার্জেন্সির সময়ের জন্য কোনো কিছু রাখাকে আমরা বলি সেভ ফর আ রেইনি ডে। ঠিক আছে, তো সেভ মানি ফর ফিউচার প্রবলেমস। তো ইউ শুড অলওয়েজ সেভ সাম মানি ফর আ রেইনি ডে। অর্থাৎ তোমার সবসময়ের জন্যই ভবিষ্যতের যে কঠিন সময় যদি কখনো আসে, তার জন্যে কিছু টাকা জমিয়ে রাখা উচিত। তো এটা দারুণ একটা মিনিংফুল সেন্টেন্স আমরা লিখতে পারলাম এই ইডিওমেটিক এক্সপ্রেশন থেকে। ঠিক আছে, চলে আসছি 52 নম্বরে, অর্থাৎ আজকে 2 নম্বর। এখানে টোটাল 51 থেকে 100টা, টোটাল 50টা তোমরা এই সেটও পেতে চলেছ। তো বাইট দ্য ডাস্ট। বাইট দ্য ডাস্ট, বাইট দ্য ডাস্ট হচ্ছে টু ফেইল অর টু বি ডিফিটেড। ওকে, অর্থাৎ হেরে যাওয়া অথবা ব্যর্থ হয়ে যাওয়া। এটার একটা হিন্দি মিনিং আছে, সেটা হচ্ছে ধুল চটবা দিয়া। এটা আমরা শুনেছি ধুল চটবা দিয়া, তো সেটাই এখানে হচ্ছে টু ফেইল অর টু বি ডিফিটেড। এটাকে যদি আমরা প্রপার সেন্টেন্সে ব্যবহার করার চেষ্টা করি, তাহলে আমরা পাচ্ছি মেনি বিজনেসেস বাইট দ্য ডাস্ট ডিউ টু পুয়ার ম্যানেজমেন্ট। খারাপ ব্যবস্থার কারণে অনেক ব্যবসা ধ্বংস হয়ে যায়। তো আমরা এইভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু লিখতে পারি। চলে আসছি 53 নম্বরটাতে, একটু দেখবে। 53, স্টিল সামওয়ানস থান্ডার। এটা কি মানে? স্টিল সামওয়ানস থান্ডার হচ্ছে টেক ক্রেডিট ফর সামওয়ানস এলস ওয়ার্ক। টেক ক্রেডিট ফর সামওয়ান এলস ওয়ার্ক, অর্থাৎ কারোর একটা কাজকে বা কারোর একটা কৃতিত্বকে কেড়ে নেওয়া। কারোর কৃতিত্বকে কেড়ে নেওয়াটাকেই বলা হয় স্টিল সামওয়ানস থান্ডার। ওকে, তো এটাকে যদি আমরা একটা সেন্টেন্সে ব্যবহার করতে চাই, তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? সেটা কিছুটা এভাবে করবো যে হি স্টোল মাই থান্ডার বাই অ্যানাউন্সিং মাই আইডিয়া অ্যাজ হিজ ওন। এখানে স্টোলটা স্টিল থেকে এসেছে, স্টিল। ঠিক আছে, স্টিল মানে চুরি করা। আর স্টোলের ভার্ব পাস্ট পার্টিসিপেল হচ্ছে স্টোলেন। ওকে, তো তাহলে স্টোল হচ্ছে কি সিম্পল পাস্ট ফর্ম। তো হি স্টোল মাই থান্ডার বাই অ্যানাউন্সিং মাই আইডিয়া অ্যাজ হিজ ওন। সে আমার আইডিয়াটাকে নিজের বলে দাবি করে আমার কৃতিত্ব কেড়ে নিল। তো এই স্টোল ইউর থান্ডার বা স্টোল সামওয়ানস থান্ডার মানেই হচ্ছে কৃতিত্ব কেড়ে নেওয়া। চলে আসছি 54। 54 হচ্ছে ওয়াক অন এগশেলস। ওয়াক অন এগশেলস। এবার এইটাকে না আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এখানে যদি একটা ডিম থাকে, খুব খারাপ ভাবছি জানি আমি,
তো ডিমের ওপরে যে ওপরের অংশটা থাকে ওটা খুব নরম থাকে, সেখান থেকে হাঁটার কথা এখানে বলা হচ্ছে, কারণ যেহেতু এটা একটা ইডিয়ামস, অর্থাৎ আমাদেরকে প্রচন্ড সাবধানে চলাফেরা করতে হবে। ওয়ার্কস অন এক্সেল মানেই হচ্ছে সাবধানে পদক্ষেপ নেওয়া, কারণ আমরা একটা এক্সেলের উপরে হাঁটছি সেরকম ভাবে। তো এটার মিনিংটা কি হতে পারে, সেটা হচ্ছে বি এক্সট্রিমলি কশাস। ওকে, এটার একদম ডিরেক্ট মিনিং হচ্ছে বি এক্সট্রিমলি কশাস, প্রচন্ড পরিমাণে সাবধান থাকতে হবে। সেন্টেন্স এটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি, এভার সিন্স দেয়ার ফাইট হি হ্যাজ বিন ওয়াকিং অন এগশেলস অ্যারাউন্ড হার। তাদের ঝগড়ার পর থেকে সে তার সামনে খুব সাবধানে চলাফেরা করছে। এভার সিন্স দেয়ার ফাইট, ওকে, হি হ্যাজ বিন ওয়াকিং অন এগশেলস অ্যারাউন্ড হার। সুন্দর। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 55-এ। এটা হচ্ছে ব্লো অফ স্টিম। ব্লো অফ স্টিম এইটাও কিরকম থেকে এসেছে, আমরা যদি প্রাচীনকালে ডিজনি বা কার্টুন নেটওয়ার্ক দেখি, সেখানে তোমরা কিছু বিদেশি কালচার পাবে। সেখানে যখন ট্রেন যায়, ট্রেনে দেখবে বাষ্পচালিত ইঞ্জিনগুলো সেই কার্টুনে দেখাতো না, প করে বেজে উঠতো, অর্থাৎ এটাকে আমরা বলতাম ব্লো অফ। ঠিক আছে, স্টিম ইঞ্জিন মানে একটা চিৎকার করে ওঠা, বা ওই তুমি যদি টম এন্ড জেরি বা যে কোনো কার্টুন যাদের দেখার অভ্যেস আছে দেখবে তারা রেগে গেলে তাদের মাথা থেকে একটা ধোঁয়া বেরোনোর কনসেপ্ট দেখানো হয়, এক্স্যাক্টলি সেটাকে ব্লো অফ বলা হয়। তাহলে এটার মিনিংটা খুব সহজ, মিনিংটা হচ্ছে রিলিজ অ্যাঙ্গার অর ফ্রাস্ট্রেশন। রিলিজ অ্যাঙ্গার অর ফ্রাস্ট্রেশন অর্থাৎ রাগ করা। সেন্টেন্স এটাকে কিভাবে ব্যবহার করব, হি প্লেস ফুটবল টু ব্লো অফ স্টিম আফটার আ স্ট্রেসফুল ডে। সে ফুটবল খেলে তার রাগ এবং দুশ্চিন্তা দূর করে। হি প্লেস ফুটবল টু ব্লো অফ স্টিম আফটার আ হেক্টিক ডে। চলে আসছি 56-এ। ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিকের অর্থ হচ্ছে ফল ভোগ করা, অ্যাকসেপ্ট দ্য কনসিকুয়েন্সেস। এটারই মানে হচ্ছে ফেস দ্য মিউজিক। যে কোনো কিছুরই ফল ভোগ করাকে আমরা বলি ফেস দ্য মিউজিক, যে তুমি যেটা করেছো সেটার ফল ভোগ করো, অ্যাকসেপ্ট দ্য কনসিকুয়েন্সেস, দ্যাটস ইট। ঠিক আছে, ফেস দ্য মিউজিক। তো আশা করি বুঝতে পারছো যে এবার আমরা এটা একটা সেন্টেন্স দেখে নিই। তো সেন্টেন্সটা এভাবে লিখতে পারি, ইফ ইউ চিট ইউ উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক। যদি তুমি প্রতারণা করো তাহলে তোমাকে ফল ভোগ করতে হবে। চলে আসছি এরপরে 57-এ, কিক দ্য বাকেট। কিক দ্য বাকেট। কিক দ্য বাকেট মানে হচ্ছে, এটার বাংলাতে কিক দ্য বাকেটটা যেভাবে ব্যবহার করা হয় সেটা চূড়ান্ত ইনফর্মাল, ওটা আমি আর বলছি না। ওটার সঙ্গে পটল শব্দটা কানেক্টেড আছে, তোমরা তোমাদের জেনে রাখা উচিত, স্কুল টুলে পড়ালে বলে দিতাম। তো ওই কিক দ্য বাকেট মানে ওটাই। বাকেট মানে তো বেসিক্যালি যখন আমরা কোনো মার্কেটে যাই তখন আমরা বাকেট নিই। তো মার্কেটে অনেক শাকসবজি আছে, আলু, পটল, উচ্ছে, মূলো, তো সেরকমই কোনো একটা শাকসবজি যখন মার্কেটে বাস্কেটে চলে আসে বা বাকেটে চলে আসে, তখন ওটাকে ইংরেজিতে বলা হয় কিক দ্য বাকেট। তো এটা খুবই, দেখো অলরেডি মিনিংটাও ইনফর্মাল লেখাই আছে কিন্তু, আর তোমরা তো জানো আমাদের চলতি কথা থেকেই তো এইসব জিনিসের সৃষ্টি। তাই টু ডাই, মারা যাওয়াকে বলা হয় ইংরেজিতে কিক দ্য বাকেট। তো সেন্টেন্স এটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, দ্য ওল্ড ম্যান ফাইনালি কিকড দ্য বাকেট অ্যাট দ্য এজ অফ 90। বৃদ্ধ লোকটি 90 বছর বয়সে মারা গেলেন। এর পরেরটা দেখবো 58 নম্বর সেন্টেন্সটা। বলা হচ্ছে আন্ডার ওয়ানস নোজ। আন্ডার ওয়ানস নোজ মিনিং কি, হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ সামওয়ান উইদাউট দেয়ার নোটিস। অর্থাৎ কারোর চোখের সামনেই কোনো কিছু ঘটা এবং সে যখন সেটা দেখতে পায় না, অর্থাৎ নাকের নিচ থেকে করা, সেটাকে আন্ডার ওয়ানস নোজ বলা হয়। তো এই ধরনের জিনিসগুলোকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি চলো দেখে নিই। এটার সেন্টেন্সটা এরকম হবে, দ্য থিফ স্টোল দ্য ফোনস রাইট আন্ডার দ্য সিকিউরিটি গার্ডস নোজ। অর্থাৎ চোরটি নিরাপত্তারক্ষীর সামনেই ফোনটা চুরি করে ফেললো। এরপর হচ্ছে 59, পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। আচ্ছা, এই যে তোমার ইডিয়ামসটা আছে, এই ইডিয়ামসটা প্রথমে আমেরিকায় ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, এটা একটা আমেরিকান ইডিয়ামস। মাঝে মধ্যে তোমাদেরকে গল্পও বলবো। আমেরিকান ইডিয়ামস, আমেরিকাতে ওয়াল স্ট্রিট নামে একটা জায়গা আছে, অনেকে হয়তো শুনেছো। তো ওয়াল স্ট্রিটে কি হয়, ওয়াল স্ট্রিট আমেরিকার, আর আমাদের মুম্বাইয়ের স্টক এক্সচেঞ্জ বিএসই আর এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিএসই, এটা যেমন ভারতবর্ষে ইন্ডিয়া। তো ওয়াল স্ট্রিটে স্টক ব্রোকিং হয়, অর্থাৎ আমেরিকার টপ যে কোম্পানিগুলো আছে 100 কোম্পানি, সম্ভবত আরো বেশি, ন্যাসড্যাক 100 বা আরো প্রায়, আমেরিকাতে না প্রায় 2500 কোম্পানি লিস্টেড আছে। একটু ইকোনমিক্সও পড়িয়ে দিলাম এই ফাঁকে। তো 2500-এর মধ্যে টপ কোম্পানি, যেমন আমাদের এখানে কি হয় নিফটি 50, এইদিকে নিফটি, আর এখানে যে টপ 100টা কোম্পানি আছে ন্যাসড্যাকের, এর মধ্যে কোনো ব্যাংকিং কোম্পানি থাকে না। ঠিক তেমনি ভাবেই কিন্তু আমাদের ভারতবর্ষ দেখবে ব্যাংক নিফটি নামে একটা লেখা থাকে।
ব্যাংক নিফটিতে আবার ব্যাংকগুলো থাকে, তো ঠিক তেমনি বিদেশেও হয়। তো এই যে স্টক মার্কেট, এই স্টক মার্কেটের কনসেপ্টটা থেকে এই প্রথম এই লাইনটার উৎপত্তি হয়েছিল, পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। মানে হচ্ছে একটা সিঙ্গেল অপরচুনিটির জন্য সব কিছুকে রিস্কে লাগিয়ে দেওয়া, ঠিক আছে। তো এইটাকে সবসময় যেন না করা হয় যে নিজের একটাই বাস্কেটের মধ্যে সব ডিম রেখে দিও না। ডিম বলতে এখানে টাকার কথা, নিজের অ্যাসেটের কথা বলা হচ্ছে। যেমন সেন্টেন্সটা কি দেখতে পাচ্ছি, ইনভেস্টিং অল ইউর মানি ইন ওয়ান স্টক ইজ লাইক পুটিং অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। অর্থাৎ সব টাকা একটিমাত্র শেয়ারে বিনিয়োগ করা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এটাকে একটু বুঝিয়ে দিলে তোমরা আরো ইমপ্রেস হয়ে যাবে। সেটা হচ্ছে ধরো তোমার কাছে 100 টাকা আছে, তোমার সামনে 5টা শেয়ার আছে, একটা উইপ্রো, একটা টাটা, একটা রিলায়েন্স, একটা ভারতী এয়ারটেল, আর একটা চলো বিদেশি টেসলা, ঠিক আছে। এবার তুমি যে কোনো একটাই 100 টাকা লাগানোর থেকে তুমি যদি 5টাতে 20-20-20 করে লাগাও, তাহলে আজ থেকে ভবিষ্যতে প্রত্যেকটা কোম্পানি যদি, কোনো একটা কোম্পানি যদি লসেও রান করে, কোনো একটা কোম্পানি তো ভালোতে রান করবে, ফলে তুমি লস খাবে না। যে কারণে বলা হয় যে সমস্ত কিন্তু এক্সকে একটা বাস্কেটে লাগাবে না, সবসময় নিজের রিস্ক অ্যাপেটাইট দেখে ইনভেস্ট করতে হয়। খুব সুন্দর একটা আমরা দেখতে পেলাম আমাদের। এর পরেরটা দেখব 60, অন দ্য সেম পেজ। অন দ্য সেম পেজ, অন দ্য সেম পেজ মানে হচ্ছে এগ্রিং অন সামথিং, অর্থাৎ কোনো কিছুতে রাজি হওয়া। এগ্রিং অন সামথিং, কোনো কিছুতে রাজি হওয়াকে বলা হয় অন দ্য সেম পেজ। তো এটা কিভাবে লিখবো, এটাকে আমরা এইভাবে লিখবো, বিফোর উই স্টার্ট দ্য প্রজেক্ট লেটস এনশিওর উই আর অন দ্য সেম পেজ। অর্থাৎ প্রজেক্টটা শুরু করার আগে এটা নিশ্চিত করি যে আমরা সকলেই একমত। চলে আসছে 61-এ, দ্য এলিফ্যান্ট ইন ওয়ান রুম। ওকে, দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম মানে হচ্ছে এমন একটা সমস্যা যেটা মানুষ কথাই বলছে না, হয়তো সেই সমস্যাটা বিশাল একটা সমস্যা। অর্থাৎ আমরা যখন কোনো বড় সমস্যাকে এড়িয়ে ছোটখাটো সমস্যা নিয়ে কথা বলি, এদিকে আমাদের বড় সমস্যার কথাটা মনে পড়ে না। সেই বড় সমস্যাটাকে এখানে বলা হয় দ্য এলিফ্যান্ট ইন ওয়ান রুম। সেন্টেন্সকে কিভাবে লিখবো, দেয়ার ফাইন্যান্সিয়াল ট্রাবল ইজ দ্য এলিফ্যান্ট ইন দ্য ওয়ান রুম। তাদের আর্থিক সমস্যা এমন একটি বিষয় যা সবাই এড়িয়ে যাচ্ছে। 62 বলা রয়েছে থ্রো কশন টু দ্য ওয়াইন্ড, মিনিং কি টেক আ রিস্ক উইদাউট ওয়ারিং। ওকে, অর্থাৎ কোনো চিন্তা না করে রিস্ক নিয়ে নেওয়া। থ্রো কশন টু দ্য ওয়াইন্ড, কোনো চিন্তা না করে একটা রিস্ক নেওয়া। তো সেন্টেন্সটা কিরকম হবে, হি থ্রিউ কশন টু দ্য ওয়াইন্ড অ্যান্ড ইনভেস্টেড অল হিজ সেভিংস। সে কোনো চিন্তা না করেই তার সমস্ত সঞ্চয় বিনিয়োগ করলো। 63 আ স্ল্যাপ অন দ্য রিস্ট, মিনিং আ মাইল্ড পানিশমেন্ট। খুব হালকা একটা পানিশমেন্ট দেওয়া, খুব হালকা একটা শাস্তি দেওয়া। সেন্টেন্স কি, হি গট অনলি আ স্ল্যাপ অন দ্য রিস্ট ফর ব্রেকিং দ্য রুলস। সে নিয়ম ভঙ্গ করার জন্য খুব হালকা একটা শাস্তি পেল। 64 হচ্ছে জিপ ইউর লিপ। জিপ ইউর লিপ মানে শাট ইউর মাউথ, সিম্পল, জাস্ট স্টে সাইলেন্ট, মানে জুবান পে লাগাম লাগাও, ওইটাই। তো জিপ ইউর লিপ কনসেপ্টটা সেখান থেকে এসেছে। সেন্টেন্স হিসেবে আমরা এটা লিখতে পারি, আই কান্ট টেল ইউ নাও সো জিপ ইউর লিপ। আমি এখন কিছু বলতে পারবো না, তাই চুপ থাকো। Question number 65. Question number 65. Question number 65 is quite important, okay? Question number 65 কি বলা হচ্ছে, a tough nut to crack. A tough nut to crack, meaning difficult problem or person. অর্থাৎ একটা মানুষ যে যথেষ্ট ডিফিকাল্ট, মানে তাকে বোঝা খুব শক্ত, কিংবা এমন কোনো সমস্যা যেটাকে সলভ করা খুব শক্ত, সেটাকে বলা হয় a difficult nut to crack. Okay? The final question in the exam was tough nut to crack. পরীক্ষার শেষ প্রশ্নটি খুব কঠিন ছিল, বেশ কঠিন ছিল, তো এটা একটা টাফ নাট টু ক্র্যাক। এরপরের প্রশ্নটা দেখবো 66, প্রত্যেকে একটু নজর দেবে। সো টাফ নাট টু ক্র্যাক মানে আমরা বুঝতে পারলাম যে দ্য ফাইনাল কোয়েশ্চেন ইন দ্য এক্সাম ওয়াজ টাফ নাট টু ক্র্যাক, পরীক্ষার শেষ প্রশ্নটি খুব কঠিন ছিল। 66 লেট ইউর হেয়ার ডাউন, লেট ইউর হেয়ার ডাউন, মিনিং রিল্যাক্স অ্যান্ড এনজয়। অর্থাৎ জাস্ট লেট লুজ, ইটস দ্য উইকেন্ড, লেট ইউর হেয়ার ডাউন। এটা একটা উইকেন্ড, তাই আরাম করো, সিম্পল আরাম করো, ঠিক আছে। 67 কোয়েশ্চেন নাম্বার 67-এ প্রত্যেকে একবার নজর দেবে। 67-এ বলা হচ্ছে লিভ অ্যান্ড লার্ন। আচ্ছা, এই যে কিছু আমি এখানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস রেখেছি, খুব সহজ শুনতে লাগছে, কিন্তু এগুলোর কিন্তু যদি না জানা থাকে তাহলে এক্সামে গিয়ে কিন্তু বিপদ হতে পারে। তাই লিভ অ্যান্ড লার্ন মানে হচ্ছে লার্ন ফ্রম দ্য এক্সপিরিয়েন্স। লিভ অ্যান্ড লার্ন হচ্ছে লার্ন ফ্রম দ্য এক্সপিরিয়েন্স। যে কোনো একটা
অভিজ্ঞতা থেকে শেখাকে আমরা লিভ অ্যান্ড লার্ন বলে থাকি। তো সেন্টেন্সটা কিভাবে লিখবো সেটা হচ্ছে, আই ট্রাস্টেড হিম বাট হি লাইড, লিভ অ্যান্ড লার্ন। আমি তাকে ভরসা করেছিলাম কিন্তু সে মিথ্যে বলল, অভিজ্ঞতা হলো শিক্ষা, অর্থাৎ তাকে ভরসা করে ঠকেছিলাম। আমাদের প্রত্যেকের জীবনেই এই লিভ অ্যান্ড লার্ন প্রসেসটা চলতে থাকে। তোমরা নিজেরাও নিজেদের মতো করে আরো দুটো করে সেন্টেন্স লেখো, তাহলে আরো শিখবে। 68-এ আসবো, মিস দ্য বোট, মিনিং লুজ অ্যান অপরচুনিটি। সেন্টেন্স, আই ওয়ান্টেড টু অ্যাপ্লাই বাট আই মিস দ্য বোট। মিস দ্য বোট মানে হচ্ছে কোনো একটা অপরচুনিটিকে হারানো, ঠিক আছে? যে কোনো অপরচুনিটিকে হারানোকেই আমরা মিস দ্য বোট বলে থাকি, ঠিক আছে? যে কোনো অপরচুনিটিকে হারানোকেই আমরা বলে থাকি মিস দ্য বোট। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা এটাই বলতে পারি যে লুজ অ্যান অপরচুনিটি, আমি অ্যাপ্লাই করতে চেয়েছিলাম কিন্তু আমি সুযোগটা হারিয়ে ফেলেছি। আমি আবেদন করতে চেয়েছিলাম কিন্তু সুযোগ হারালাম। এরপর কি? নো পেইন নো গেইন। ওকে, নো পেইন নো গেইন। হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। আমি যদি সাফল্য চাই তাহলে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। সেন্টেন্স, ইফ ইউ ওয়ান্ট টু গেট ফিট ইউ মাস্ট এক্সারসাইজ, নো পেইন নো গেইন। তুমি যদি সত্যি ফিট থাকতে চাও তাহলে তোমাকে এক্সারসাইজ করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া সফলতা আসে না। চলে আসছি 70 নম্বর সেন্টেন্সে বা 70 নম্বর প্রবলেমসটায়। এখানে বলা রয়েছে বার্কিং আপ দ্য রং ট্রি। বার্কিং আপ দ্য রং ট্রি মানে হচ্ছে ভুল জায়গায় সলিউশন খোঁজা। আমরা জীবনে অনেকবার করেছি, লুকিং ফর সলিউশন ইন দ্য রং প্লেস, লুকিং ফর সলিউশন ইন দ্য রং প্লেস, ঠিক আছে? অর্থাৎ আমরা জীবনে অনেক সময় অনেক ভুল মানুষের কাছ থেকে এক্সপেকটেশন রাখি। সেটাকেও একটা ডায়লগস আছে, এইরকম একটা ইডিয়ামস আছে, সেটা হচ্ছে এয়ারপোর্টে জাহাজের অপেক্ষা করা, ইউ আর ওয়েটিং ফর অ্যান এরোপ্লেন অ্যাট দ্য পোর্ট। সেম এরকমই বার্কিং আপ দ্য রং ট্রি। সেন্টেন্স হিসেবে যদি এটাকে আমরা দেখি বা ব্যবহার করার চেষ্টা করি তাহলে কীরকম হতে পারে? ইফ ইউ থিঙ্ক আই স্টোল ইউর ফোন ইউ আর বার্কিং আপ দ্য রং ট্রি। তুমি যদি মনে করে থাকো আমি তোমার ফোনটা চুরি করেছি, তাহলে তুমি ভুল করছো। ইফ ইউ থিঙ্ক আই স্টোল ইউর ফোন। আচ্ছা, এই যে স্টোল কথাটা লেখা আছে এটা অবশ্যই পাস্টে লেখা আছে, এটার প্রেজেন্ট ফর্মটা হচ্ছে STAEAL, স্টিল। স্টিল মানে চুরি করা, ঠিক আছে? এরপর পুল ইউর সেলফ টুগেদার। পুল ইউর সেলফ টুগেদার মানে হচ্ছে কাম ডাউন অ্যান্ড রিগেইন কন্ট্রোল, অর্থাৎ শান্ত হওয়া এবং নিজের সম্বিত ফিরিয়ে আনা। আমরা অনেক ক্ষেত্রে রেগে গিয়ে নিজেদের অনেক কিছুই হারিয়ে ফেলি না, সেই ব্যাপারটা থেকে একটু নিজেকে ফিরিয়ে আনা, নিজের রাগটাকে ফিরিয়ে আনা, শান্ত করা নিজেকে, সেইটাকে বলা হয় পুল ইউর সেলফ টুগেদার। তো সেন্টেন্স এটাকে যদি ব্যবহার করি কিভাবে করব? সেটা হবে স্টপ ক্রাইং অ্যান্ড পুল ইউর সেলফ টুগেদার। কান্না থামাও এবং নিজেকে সামলাও। 72তে দেখবো আমরা ব্রেক দ্য আইস। তো ব্রেক দ্য আইস মানে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস? ব্রেক দ্য আইসের মানে হচ্ছে স্টার্ট আ কনভারসেশন ইন আ সোশ্যাল সেটিং, ঠিক আছে? স্টার্ট আ কনভারসেশন ইন আ সোশ্যাল সেটিংস, ঠিক আছে? মানে ব্রেক দ্য আইসের খুব সহজ ভাষা যদি বুঝিয়ে দিই, ধরো তুমি কোথাও একটা আছো, সেখানে খুব হাড় হিম করা একটা মানে খুবই গম্ভীর একটা পরিস্থিতি হয়ে আছে, তুমি হঠাৎ করে সবাইকে মজা দেওয়ার মতো বা স্বস্তি দেওয়ার মতো কোনো একটা কথা বলে সেই নিস্তব্ধতাটা ব্রেক করলে, ওই নিস্তব্ধতাটাকে সুন্দর করে ব্রেক করার নামটাকে ব্রেক দ্য আইস বলা হয়, ঠিক আছে? তো মিনিং হচ্ছে স্টার্ট আ কনভারসেশন ইন আ সোশ্যাল সেটিং, ঠিক আছে? সেন্টেন্স, হি টোল্ড আ জোক টু ব্রেক দ্য আইস অ্যাট দ্য পার্টি। সে সবাইকে স্বস্তি দিতে একটা মজার কথা বললো। তো এইটাকেই আমরা বলতে পারি ব্রেক দ্য আইস, ঠিক আছে? এরপরে 73, প্লে ইট বাই ইয়ার। প্লে ইট বাই ইয়ার এটার মানে হচ্ছে হ্যান্ডেল আ সিচুয়েশন উইদাউট আ ফিক্সড প্ল্যান, অর্থাৎ যে কোনো একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করা যার কোনো প্ল্যান নেই, প্ল্যান ছাড়াই হ্যান্ডেল করা। খুব সুন্দর। সেন্টেন্স হচ্ছে কি, আই ডোন্ট হ্যাভ আ স্কেডিউল, আই উইল জাস্ট প্লে ইট বাই ইয়ার। আমার নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, যা হবে দেখা যাবে। অর্থাৎ প্লে ইট বাই ইয়ারের একদম পারফেক্ট বাংলাটা হচ্ছে যা হবে দেখা যাবে। ওকে, এটা হচ্ছে একদম প্রপারলি প্লে ইট বাই হচ্ছে যা হবে দেখা যাবে। এরপর কি দেখতে পাচ্ছি 74, সিট অন দ্য ফেন্স, ঠিক আছে? সিট অন দ্য ফেন্স মানে হচ্ছে ফেন্সের প্রথম অর্থ হচ্ছে বেড়া। বেড়া কখন দেয়? ধরো এখানে একটা বাড়ি আছে, বাড়ি এ, আর এখানে আছে একটা বাড়ি বি, দুটোর মাঝে যেটা আছে ওটাকে বলা হয় বেড়া। তো এটা ফেন্স। তাহলে ফেন্সের ওপর বসে থাকা মানে না তুমি এই বাড়িতে আছো না তুমি এই বাড়িতে আছো। তো মানেটা খুব সহজ, স্টে নিউট্রাল অ্যান্ড নট টেক সাইডস, অর্থাৎ নিরপেক্ষ থাকা এবং কারোরই পক্ষ না নেওয়া। দাদা আমি সাথে পাশে থাকি না মার্কা, বোঝা গেছে? সেইটাকে বলা হচ্ছে নিউট্রাল। তো এটাকে কিভাবে লিখবো? এটাকে লিখছি হি অলওয়েজ সিটস অন দ্য ফেন্স ইন আর্গুমেন্টস।
ঝগড়ার সময় সে সবসময় নিরপেক্ষ থাকে। এরপর 75 হচ্ছে টুইস্ট সামওয়ানস আর্ম, অর্থাৎ কারোর আর্ম ধরে মুড়িয়ে দেওয়া। তো এটার একটা অন্তর্নিহিত অর্থটা হচ্ছে পারসুয়েট সামওয়ান ফোর্সফুলি, কাউকে ফোর্সফুলি বোঝানো, মানে কাউকে বলপূর্বক বোঝানো, মানে সে বুঝতে চাইছে না কিন্তু তাকে আমরা ফোর্সফুলি বোঝাচ্ছি। কাউকে ফোর্সফুলি বোঝানোর মানেই হচ্ছে টুইস্ট সামওয়ানস আর্ম। খুব খুব ইম্পর্টেন্ট এটা আমি দেখেছি এর আগেও। তো এটার মানে হচ্ছে হি ডিড নট ওয়ান্ট টু গো বাট আই টুইস্টেড হিজ আর্ম, সে যেতে চায়নি কিন্তু আমি তাকে রাজি করালাম। এরপর 76টা কিরকম হবে একটু দেখে নিই। দ্য হোল 9 ইয়ার্স, 76 দ্য হোল 9 ইয়ার্স মিনিং হচ্ছে এভরিথিং পসিবল। এই কথাটার মানে হচ্ছে এভরিথিং পসিবল। দেখো সব রকম ইডিয়ামস বা ফ্রেজেস কিন্তু দেখেই তার অর্থ বুঝতে পারবে না, যেমন যেগুলো বোঝা যায় সেগুলোকে বুঝিয়ে দিচ্ছি, কিছু কিছু জিনিস আছে যেগুলোকে দেখে বোঝা যায় না। যেমন যদি এইটা আজকে প্রশ্নপত্রে থাকে দ্য হোল 9 ইয়ার্স, তুমি ভাই বুঝতে পারবে না, তাই এটাকে নিজের মতো করে বুঝে নিতে হবে এবং এটাকে মুখস্থ করতে হবে। মিনিং হচ্ছে সব কিছুই পসিবল। তো শি ওয়েন্ট দ্য হোল 9 ইয়ার্স ফর দ্য ওয়েডিং, সে তার বিয়ের জন্য সব কিছু মানে একদম সব কিছু নিখুঁতভাবে করেছিল। চলে আসছি 77-এ, 77 নম্বরটা তোমাদের সামনে আছে। বার্নিং দ্য ক্যান্ডেল at both ends, বার্নিং দ্য ক্যান্ডেল at both ends নর্মালি পড়লে বোঝা যাচ্ছে যে এটা আমরা মোমবাতিকে দুদিক থেকে জ্বালিয়ে দেওয়া। ওকে, তো মিনিং হচ্ছে কি ওভার ওয়ার্কিং আর এক্সস্টিং ওয়ানসেলফ, অর্থাৎ কেউ নিজেকে অতিরিক্ত চাকরি করে বা অতিরিক্ত কাজ করে, কাজও অতিরিক্ত করেছে এবং নিজেকে অতিরিক্ত নষ্ট করে ফেলছে, অতিরিক্ত চাপ দিয়ে ফেলছে, যেটা আজকের দিনে অধিকাংশ মানুষজনই করে থাকে। সেন্টেন্স কি, হি ইজ বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস বাই ওয়ার্কিং 2 জবস, সে দুটি চাকরি করে নিজের উপর অতিরিক্ত চাপ দিচ্ছে। 78 জাম্প টু কনক্লুশনস, 78 জাম্প টু কনক্লুশনস মিনিং কি, মেক আ ডিসিশন টু কুইকলি, জাম্প টু কনক্লুশনস মেক আ ডিসিশন টু কুইকলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিয়ে নেওয়া। সেন্টেন্স ডোন্ট জাম্প টু কনক্লুশনস উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস, তাড়াতাড়ি করে কনক্লুশনে জাম্প করোই না ফ্যাক্টসগুলোকে না জেনে, সত্য না জেনে তাড়াহুড়ো করার সিদ্ধান্ত নিও না। জাম্প টু কনক্লুশন, কনক্লুশন মানে আমরা জানি উপসংহার। এরপরে 79-এ এসে গেছি আমরা। থ্রো ইন দ্য টাওয়েল, থ্রো ইন দ্য টাওয়েল মানে গিভ আপ, আমরা জানি। হি ট্রাইড হার্ড বাট ফাইনালি থ্রু ইন দ্য টাওয়েল, সে অনেক চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল। আচ্ছা, এরপরেরটা কি, কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড, কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড। তোমাদের কিন্তু এখন পরপর প্র্যাকটিস সেট হচ্ছে। তো প্র্যাকটিস সেটে যেটা হতে পারে সেটা হচ্ছে দুটো একটা বা তিনটে চারটে পাঁচটা অন্তত 300টার মধ্যে 10%-এর মতো তোমাদের প্র্যাকটিসের জন্যই আমি এখানে রিপিট করাতে পারি, যেটা তোমাদের এখানে কাজেও লাগবে। কারণ প্র্যাকটিস সেটে দু একটা জিনিস রিপিট হলে তোমাদের মাথায় ওটা অনেক বেশি দিন থাকবে, তোমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক হবে। তো কোয়েশ্চেন নাম্বার 80-তে আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গার্স ক্রসড। ফিঙ্গার্স ক্রসড মানে হচ্ছে আমরা একটা গুড লাক এক্সপেক্ট করছি, হোপ ফর আ গুড লাক, এটাকে আমরা ফিঙ্গার্স ক্রসড বলে থাকি। তো আই হ্যাভ অ্যান ইন্টারভিউ টুডে, কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড, আজ আমার ইন্টারভিউ আছে, শুভকামনা করো। 81 আ ব্লেসিং ইন ডিসগাইজ, মিনিং হচ্ছে সামথিং দ্যাট সিমস ব্যাড অ্যাট ফার্স্ট বাট টার্নস আউট টু বি গুড। তো লুজিং আ জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ, আই ফাউন্ড আ বেটার ওয়ান, চাকরিটা হারানো আমার সৌভাগ্য ছিল, আমি আরও পেয়েছি। আমি এর আগেও ব্লেসিংস ইন ডিসগাইজ পড়িয়েছি। কল ইট আ ডে, ওকে, কল ইট আ ডে হচ্ছে স্টপ ওয়ার্কিং ফর দ্য ডে, স্টপ ওয়ার্কিং ফর দ্য ডে, উই হ্যাভ ডান ইনাফ ওয়ার্ক, আমরা অনেক কাজ করেছি। অর্থাৎ কল ইট আ ডে মানে হচ্ছে ওই দিন আমরা আর কোনো কাজ করবো না। তো উই হ্যাভ ডান ইনাফ ওয়ার্ক, লেটস কল ইট আ ডে, আমরা অনেক কাজ করেছি, এখন কাজ শেষ করা যাক। ওকে, এরপরে হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে অসুস্থ ফিল করা। আমি এর আগে একবার আন্ডার দ্য ওয়েদার করেছি, এখন আরেকবার প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। আই ওয়ন্ট কাম টু ওয়ার্ক টুডে অ্যাজ আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আমি আজকে কাজে আসবো না কারণ আমি সত্যিই খুব অসুস্থ বোধ করছি, আন্ডার দ্য ওয়েদার, ঠিক আছে। এরপর 84, এরপর 84 ভালো করে একটু দেখবে 84টা। ব্যাক টু স্কোয়ার ওয়ান, ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে হচ্ছে আমি যেখান দিয়ে শুরু করেছি সেখানেই ফিরে আসা, সেটাকে বলা হয় ব্যাক টু স্কোয়ার ওয়ান। দ্য প্রজেক্ট ফেইল্ড সো উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান, অর্থাৎ আমাদের প্রকল্পটা ব্যর্থ হয়ে গেছে তাই আমাদেরকে আবার শুরু থেকে শুরু করতে হবে। 85 পুল দ্য প্লাগ, পুল দ্য প্লাগ মিনিং টু স্টপ সামথিং পার্মানেন্টলি, পুল দ্য প্লাগ মানে হচ্ছে কোনো কিছুকে পার্মানেন্টলি স্টপ করে দেওয়া, পুল দ্য প্লাগ। দ্য কোম্পানি পুল দ্য প্লাগ অন দ্য নিউ প্রোডাক্ট,
কোম্পানিটি নতুন পণ্যের কাজ বন্ধ করে দিল। দ্য কোম্পানি পুলড দ্য প্লাগ অন নিউ প্রোডাক্ট। ওকে, পুল দ্য প্লাগ মানেই হচ্ছে সম্পূর্ণভাবে কোনো কিছু বন্ধ করে দেওয়া, ঠিক আছে। অর্থাৎ এটা এসেছে তোমার এই প্লাগটা টেনে নিলে সবটা বন্ধ হয়ে যায় না, মানে ধরো একটা সুইচ অফ করার বদলে যদি আমরা হঠাৎ করে প্লাগটাকেই টেনে বাদ দিয়ে দিই, প্লাগটাকে যদি খুলে নিই তাহলে ওটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই কনসেপ্টটা থেকে বেসিক্যালি পুল দ্য প্লাগ কথাটা এসেছে, ঠিক আছে। দ্য কোম্পানি পুলড দ্য প্লাগ, এখানে কিন্তু পুলড আছে, পুলড মানে হচ্ছে এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, পুলড দ্য প্লাগ, ঠিক আছে। দ্য কোম্পানি পুলড দ্য প্লাগ পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। ওকে, এরপর হচ্ছে বি ইন হট ওয়াটার। বি ইন হট ওয়াটার, বি ইন হট ওয়াটার হচ্ছে বি ইন ট্রাভেল। হট ওয়াটার মানে বেসিক্যালি গরম জলে থাকা, ওরভাবে তো হয় না। তো বি ইন ট্রাভেল মানে একটা সমস্যায় পড়া। তো হি ওয়াজ ইন হট ওয়াটার আফটার মিসিং দ্য ডেডলাইন। সময়সীমা মিস করার পর সে সমস্যায় পড়েছিল। হি ইজ ইন হট ওয়াটার আফটার দ্য ডেডলাইন, অর্থাৎ যে কোনো একটা সময়সীমা থাকতে পারে, সেইটা সে মিস করে গিয়েছিল এবং সে অবশ্যই একটা বিপদে পড়ে গিয়েছিল। এরপর হচ্ছে হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক মানে হচ্ছে ঘুমোতে যাওয়া, অ্যাকচুয়ালি ঘুমোতে যাওয়া, ঠিক আছে, মানে গো টু স্লিপ, এটাকে আমরা হিট দ্য স্যাক বলতে পারি। সেন্টেন্স হচ্ছে আই এম ভেরি টায়ার্ড, আই উইল হিট দ্য স্যাক আর্লি টু নাইট। আমি খুবই ক্লান্ত এবং আমি আজ রাতে তাড়াতাড়ি ঘুমোবো, ঠিক আছে, এটা হতে পারে। এরপর কিপ ইউর হেড অ্যাবাভ ওয়াটার। কিপ ইউর হেড অ্যাবাভ ওয়াটার, কিপ ইউর হেড অ্যাবাভ ওয়াটার মানে হচ্ছে জলের থেকে মাথাটা উঁচুতে রাখো। তো ম্যানেজ টু স্ট্রাইভ ডিসপাইস ডিফিকাল্টিস, অর্থাৎ যতই ডিফিকাল্টি আসুক না কেন আমাদেরকে টিকে থাকতে হবে। ম্যানেজ টু স্ট্রাইভ ডিসপাইট ডিফিকাল্টিস, এইটাকে বলা হয় কিপ ইউর হেড অ্যাবাভ ওয়াটার। সেন্টেন্স হচ্ছে দ্য কোম্পানি স্ট্রাগলিং বাট ম্যানেজিং টু কিপ ইটস হেড অ্যাবাভ দ্য ওয়াটার। দ্য কোম্পানি স্ট্রাগলিং, কোম্পানি স্ট্রাগল করছে বাট ম্যানেজ করছে যাতে কোনো রকমে টিকে থাকা যায়। কোম্পানিটি সংগ্রাম করছে কিন্তু কোনো রকমে টিকে আছে। এরপর 89, টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট। টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট, টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট, এটা কিভাবে করব? ডোন্ট টেক সামথিং টু সিরিয়াসলি, এবং এইটাকে আর এক জায়গাতে এইভাবে বলা হয় টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট, ঠিক আছে, এরকম বলা হয় টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট। তো হি এক্সাজারেটস আ লট, সো টেক ইটস ওয়ার্ড উইথ আ গ্রেইন অফ সল্ট। সে অনেক অতিরঞ্জিত কথা বলে, তাই তার কথা পুরোপুরি বিশ্বাস করো না। ডোন্ট টেক হিম টু সিরিয়াসলি। পুট ইউর মানি ওয়্যার ইউর মাউথ ইজ, অর্থাৎ তুমি সেখানেই সাপোর্ট করো যেখানে তোমার অ্যাকশনটাকে জাস্টিফাই করে, ঠিক আছে, অর্থাৎ তুমি যেটা করবে সেটাতে বিশ্বাস করলে তবেই করো, এটাই বাংলা কথা। ইফ ইউ বিলিভ ইন চ্যারিটি দেন ডোনেট, পুট ইউর মানি ওয়্যার ইউর মাউথ ইজ। যদি তুমি দানে বিশ্বাস করো তবেই সাহায্য করো। চলে আসছি 91-এ, প্রত্যেকে মন দিয়ে দেখবে 91। লেট মি হ্যাভ সাম লিটল অ্যামাউন্ট অফ ওয়াটার ফার্স্ট। তো থ্রো সামওয়ান আন্ডার দ্য বাস, থ্রো সামওয়ান আন্ডার দ্য বাস মিনিং মানে কি বিট্রে সামওয়ান টু গেইন অ্যান অ্যাডভান্টেজ, ঠিক আছে, অর্থাৎ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করার, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেটা খুবই খারাপ কাজ, সেটারই এই ইডিওমেটিক এক্সপ্রেশনটা হচ্ছে থ্রো সামওয়ান আন্ডার দ্য বাস। তো হি থ্রিউ হিজ টিমমেট আন্ডার দ্য বাস টু সেভ হিমসেলফ, নিজেকে বাঁচানোর জন্য সে তার সহকর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। কোয়েশ্চেন নাম্বার 92, কোয়েশ্চেন নাম্বার 92, গেট কোল্ড ফিট। গেট কোল্ড ফিট মানে হচ্ছে পা ঠান্ডা হয়ে যাওয়া, তার মানে হচ্ছে কোনো নার্ভাস হয়ে যাওয়া কোনো বড় ডিসিশনের জন্য। বিকাম নার্ভাস অ্যাবাউট আ বিগ ডিসিশন, যে কোনো বড় ডিসিশনের আগে নার্ভাস হয়ে যাওয়া। হি গট কোল্ড ফিট বিফোর হিজ ওয়েডিং, বিয়ের আগে সে খুব নার্ভাস হয়ে গিয়েছিল। হি গট কোল্ড ফিট বিফোর হিজ ওয়েডিং, বিয়ের আগে সে খুব নার্ভাস হয়ে গিয়েছিল। 93, কাট সামওয়ান সাম স্ল্যাক। কাট সামওয়ান সাম স্ল্যাক। বি লিনিয়েন্ট উইথ সামওয়ান, অর্থাৎ কারোর সঙ্গে খুবই সহজভাবে আচরণ করা, মানে তাকে খুব একটা চাপ না দেওয়া, ঠিক আছে। লিনিয়েন্ট কথাটা কিন্তু লিনিয়েন্ট খাতা চেকিংও আসে, ঠিক আছে। তো লিনিয়েন্ট উইথ সামওয়ান, এটাকে বলা হয় কাট সামওয়ান কোল্ড সাম স্ল্যাক, কারোর মানে লোকটার সাথে একটু সহজ ব্যবহার করো, ঠিক আছে, এইটাকে বলা হয় লিনিয়েন্ট অ্যাবাউট সামওয়ান। ওকে, তো এরপর কি এটার সেন্টেন্সটা দেখবো। হি ইজ নিউ অ্যাট হিজ জব সো কাট হিম সাম স্ল্যাক, এই কাজে সে নতুন
তাকে কিছুটা সময় দাও। আচ্ছা, এখানে কিন্তু কাট সামওয়ান স্ল্যাক কথাটা আছে, কাট স্ল্যাক, এটা কিন্তু কাট বাদ দিলে স্ল্যাকটার কোনো মানে থাকবে না। এরপর 94 বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট মানে হচ্ছে খুব ডিফিকাল্ট কোনো কাজ করা। আমি এর আগেও এটা পড়িয়েছি, আমি এখানে রিভিশন করাচ্ছি। আই হেট গোয়িং টু দ্য ডেন্টিস্ট। এখানে অন্যরকম উদাহরণ আছে, আমি ডেন্টিস্টের কাছে যেতে খুব একটা ভালোবাসি না, আই হ্যাভ টু বাইট দ্য বুলেট, কিন্তু আমাকে যেতেই হবে, কিন্তু আমাকে ডেন্টিস্টের কাছে যেতেই হবে। 95 হিট দ্য হেড। 95 হচ্ছে হিট দ্য রোড। হিট দ্য রোড মানে হচ্ছে একটা জার্নি শুরু করা, যে কোনো একটা জার্নি শুরু করাকে আমরা বলি হিট দ্য রোড, ঠিক আছে। তো সেন্টেন্স হচ্ছে লেটস হিট দ্য রোড আর্লি টু অ্যাভয়েড ট্রাফিক। যানজট এড়াতে চলো, তাড়াতাড়ি রওনা দিই, ঠিক আছে। হিট দ্য রোড, তো লেটস হিট দ্য রোড আর্লি টু অ্যাভয়েড ট্রাফিক। যে কোনো জার্নিতেই আমরা যখন বেরাই তখন এটা বলা হয়, আমাদের বাবা মায়েরাও বলে থাকে। এরপরে 96 লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ আমি এর আগেও পড়েছি। রিভিল আ সিক্রেট, তো কি হবে, খুব সহজ, হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। সে চমকপ্রদ পার্টির গোপন তথ্য ফাঁস করে দিল। 97 হচ্ছে ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ হচ্ছে কাউকে গুড লাক উইশ করা। সো ইউ হ্যাভ আ বিগ অডিশন টুমোরো, ব্রেক আ লেগ, তোমার আগামীকাল বড় অডিশন আছে, শুভকামনা রইল। এরপর এটা হচ্ছে বি অল ইয়ার্স। বি অল ইয়ার্স মানে হচ্ছে 98টা ভালো করে দেখবে, বি অল ইয়ার্স ইজ আ ভেরি নিউ। বি অল ইয়ার্স মানে হচ্ছে বি ফুললি ফোকাসড অ্যান্ড লিসেনিং কেয়ারফুলি, অর্থাৎ খুব ফোকাসের সাথে জিনিসটা শোনা, সেটাকে আমরা বলি বি অল ইয়ার্স। তো টেল মি আ স্টোরি, আই এম অল ইয়ার্স, গল্পটা বলো, আমি মন দিয়ে শুনছি। এগুলো না তোমরা মুখে মুখেও ব্যবহার করতে পারো, তাতে তোমাদের লেখাটাও আরো স্ট্রং হবে। এরপরে হ্যাভ আ সুইট টুথ। হ্যাভ আ সুইট টুথ মানে যে মিষ্টি খেতে পছন্দ করে, যে কোনো মানুষ। ধরো এই মুহূর্তে তোমরা যারা ক্লাসটা দেখছো তার মধ্যে আমার অনেক ছাত্রছাত্রী থাকবে যারা নিশ্চয়ই মিষ্টি খাবার খেতে বা মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই না? তো এই ধরনের মানুষদেরকে বলা হয় না বেসিক্যালি সুইট টুথ, ঠিক আছে। এই ধরনের মানুষজনদেরকেই সুইট টুথ বলা হয়। তো হি এটস কেকস এভরি ডে, হি হ্যাজ আ রিয়েল সুইট টুথ। সে প্রতিদিন কেক খায়, তার মিষ্টির প্রতি দুর্বলতা আছে। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে একটা কোনো ট্রেন্ড দেখে ঝাঁপ দেওয়া। সো এভরিওয়ান ইজ ইনভেস্টিং ইন ক্রিপ্টোকারেন্সি, সো হি জাম্পড অন দ্য ব্যান্ড ওয়াগন। সবাই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছে এবং সেই ট্রেন্ডটা দেখে ক্রিপ্টোকারেন্সিতেই ঝাঁপ দিল। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের 50টা প্র্যাকটিস সেট, যেখানে আমরা ওল্ড এবং নিউ প্রচুর কিছু প্র্যাকটিস করলাম। ওকে, এর পরের দিন আমরা প্র্যাকটিস সেট 3 নিয়ে আসবো তোমাদের সাথে। আশা করছি প্র্যাকটিস সেট 2 তোমাদের ভালো লেগেছে। এইখানে তোমরা যা যা জানতে পারলে, এই সেন্টেন্সগুলো আমার দেওয়া, তোমরা তোমাদের মতো করে অন্তত প্রত্যেকটা ইডিয়মসের সাথে একটা করে সেন্টেন্স নিজেরা প্র্যাকটিস করো। তাতে গিয়ে কী হবে, তোমাদের প্র্যাকটিসটা আরও শক্তিশালী হবে। তো পড়তে থাকো, লড়তে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।